নদিয়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের পরিচিতি সভা আয়োজিত হল। গয়েশপুরের সুকান্ত সদনে আয়োজিত হয় এই উক্ত সভা। এদিনের সভায় লোকসভা তৃণমূল প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন গয়েশপুর তৃণমূলের কনভেনার তথা গয়েশপুর পুরসভার পুরপ্রধান সুকান্ত চ্যাটার্জি, বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষ ওরফে নান্টু সহ এলাকার অন্যান্য নেতৃত্ববৃন্দরা। এদিন প্রার্থী নিজ হাতে দেয়াল লিখে প্রচার কর্মসূচি শুরু করেন। পাশাপাশি গয়েশপুর তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রার্থীকে বাইক র্যালির মাধ্যমে সুকান্ত সদনে এসে লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সম্বর্ধনা জানায়। বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস জানান যে গয়েশপুর ও হরিণঘাটা এবং বনগাঁর মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছে তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ ছিলেন শান্তনু ঠাকুর, কিন্তু বনগাঁর মানুষের জন্য গত 5 বছরে কোনো কাজই তিনি করেননি। সমস্ত উন্নয়ন ও প্রকল্পের কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যেমন মতুয়াদের জন্য স্কুল, মন্দির ইত্যাদি। এছাড়াও বিভিন্ন প্রকল্পগুলি মানুষের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। এবার ভোট প্রচারের মূল মন্ত্র থাকবে, বনগাঁ লোকসভা মুখ্যমন্ত্রীকে আমরা গিফট দেব, কারণ গত বছর আমরা কিছু কারণের জন্য সিট হাতছাড়া হয়েছিল, কিন্তু এবার বনগাঁর মানুষরা বুঝে গেছে সাংসদ শুধু ভাওতা দিতেই জানে, কোনো কাজ করতে জানেন না। তাই এলাকার মানুষদের একটাই কথা বলবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও প্রকল্পের কথা মাথায় রেখে আমাকে ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করে দেওয়ার সুযোগ করে দেবেন। পক্ষ থেকে যেহেতু আজকে এখানে অনুষ্ঠানটা হচ্ছে সম্বোধন তোমাদের চেয়ারম্যান তোমাদেরই থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে আপনারা জানেন যে ওই সভা মঞ্চ থেকে বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেছে। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই আমার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজন তৃণমূল স্তরের কর্মীকে আপনাদের কাছে পাঠিয়েছেন, তৃণমূল কংগ্রেস কর্মীদের সম্মান দিয়েছে। আমি মনে করি প্রার্থী আমি নই, প্রার্থী আমরা সকলে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী। কারণ একটাই, আমি একদম 93তে বুথের সভাপতি ছিলাম, 98 সালে আমি অঞ্চল সভাপতি দিদির সঙ্গে, এবং আমি 98 সালে পঞ্চায়েতে জিতে বিরোধী দলনেতা হই। 2003-এ তৎকালীন ওই সময় সিপিএমের প্রধানকে হারিয়ে আমি পঞ্চায়েতে আবার জিতি। 2003-এ আমি পঞ্চায়েত সমিতিতে জিতে কর্মদক্ষ হই গণভোটে। 2008-এ আমি পঞ্চায়েত সমিতি, 2011-তে আমায় মুখ্যমন্ত্রী মানে আমার এখন দিদি বনগাঁ উত্তরের টিকিট দেয়। আমি এই অবস্থায় ধাপে ধাপে এসেছি। যাত্রাদের এটা কেউ কারো স্বার্থের জন্য কেউ করে, আদৌ কিছু নেই। এই নির্বাচনে প্রমাণ হয়ে যাবে, দায়িত্ব নিয়েই বলছি। যেহেতু শান্তনু ঠাকুর এবারও প্রার্থী হয়েছেন বিজেপি, মতুয়া মুখ একটা, সেক্ষেত্রে কি আমি বলি হরিচাঁদ ঠাকুর কোনোটা পরিবারের হতে পারে না, অত্যন্ত
তাঁর কাজকর্ম এবং তার পটুয়া সমাজের ধর্মাবলম্বী এবং পিছিয়ে বর্গের মানুষের জন্য তিনি যে কাজ করেছিলেন তিনি সবার অনেকটা পরিবারের মধ্যে আটকে রাখার মতন তিনি ছিলেন না, থাকেন, যার জন্য তাঁর প্রপার্টিটাও পর্যন্ত তিনি ট্রাস্টি বোর্ড করে শিষ্যদের মধ্যে দান করেছে। এর থেকে প্রমাণ হয় তিনি কোনো পরিবারের লোক নয়, স্বাভাবিক কারণে। আর উনি যে ভোটে দাঁড়িয়েছিলেন 5 বছর, মানুষ তো উন্নয়নটা দেখবে। উনি ভোটে দাঁড়াবার পরে 5 বছরে জনসংযোগ 0, ওনার ডেভেলপমেন্টে বছরে 5 কোটি টাকার। উনি বলতে পারবেন না আমি যে কল্যাণী বা হরিণঘাটার কোথাও একটা কোনো দিয়ে আমি এই কাজটা করিয়েছি। অতএব কোথায় গিয়ে জানি না, আমি আগামী দিনে প্রকাশ করে দেবো। একটা সজলধারার কলেও এমন এমন দেখেছে যে 20 লক্ষ টাকা দিয়েছে, মানে সেই কলে বাকি টাকাটা কোথায় গিয়ে আত্মসাৎ। আমফান করোনা হচ্ছে, শান্তনু ঠাকুর কোনো সময় বেরিয়ে এসে মানুষের পাশে দাঁড়ায়নি। স্বাভাবিক করে জনগণ থেকে বিচ্ছিন্ন একটা মানুষ আবার ভোটে দাঁড়িয়েছে এবং নানা রকমভাবে ওর বিরুদ্ধে যেসব চক্রান্ত আছে বিজেপিরাই ওকে পছন্দ করছে না। একটাও এমএলএ ওর সঙ্গে নেই, সমস্ত এমএলএরা আজকে ওর বিরুদ্ধে পোস্টারিং চলছে, চারিদিকে করছে না। তো গোষ্ঠী কন্দলে জর্জরিত একটা দল, হারটা শুধু সময়ের অপেক্ষা। এখানে অন্য কোনো গল্প পড়া এখানে ঠিক হবে। বিশেষ আরেকটা কথা সেটা হচ্ছে বনগাঁ লোকসভার মধ্যে বিশেষ করে প্রাক্তন মন্ত্রী বালু বাবু জেলে আছেন এবং আজকেও সিবিআই ইডি বনগাঁর যে শঙ্কর আড্ড তার বাড়িতে গিয়েছে। অর্থাৎ এই বিষয়গুলো কি ভোটে ফ্যাক্টর হবে? যে না, এটা আমার নেত্রী এবং আমাদের দল কখনো অন্যায়কে সাপোর্ট করেনি, ভবিষ্যতেও করবে না। অতএব যা যে সুযোগে অপব্যবহার যদি কেউ করে থাকে, দেখুন কোনো আইনের মধ্যে দিয়ে বিচার পর্ব শেষ নাহলে আমরা বলতে পারি না এই দোষী। স্বাভাবিক কারণে আমরা এখনও সেভাবে বলতে পারবি না, কিন্তু যেহেতু কারোর নামে তার কমপ্লেন হয়েছে তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিক কারণে এসে দল কোনো রকম অসুবিধা নেই, দল দলের মতনই চলে, ব্যক্তি বড় না দল বড়। একটা অভিযোগ তো থাকে কল্যাণী এবং হরিণঘাটা বিধানসভায়, যেহেতু বনগাঁর ক্যান্ডিডেট হয়, বনগাঁর থেকে সাংসদ হয়, কল্যাণী হরিণঘাটার মানুষ সাংসদকে সময় মতো পায় না। সেটা কি কতটা রিকভারি করতে পারবে? মানে ভবিষ্যতের জন্য বলছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ। এইটা বলতে পারি যে আমার 32 বছরের রাজনৈতিক জীবন, জনপ্রতিনিধি আমি, এরকম ধরনের কখনো আমি বর্তমান বাগদার আছি এবং বাগদার মানুষও কখনো এই কথা বলতে পারিনি। ভবিষ্যতে হরিণঘাটা কল্যাণীর মানুষ আমি অত্যন্ত তাদের ঘরের মানুষ, ঘরের ছেলে হিসাবে প্রমাণ করব। এটা আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা এবং আমি এইভাবে কাজ করে এসেছি। নিশ্চিতভাবে আপনারা জানতে পারবেন যে আমার বনগাঁ বাগদার মানুষের কাছে যে আমি তাদের পরিষেবাটা কীভাবে দিয়েছি। আর হরিণঘাটা কল্যাণীকে আমি সত্যি কথা বলি আজকের দিনে প্রথম এসেছি এবং উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি এবং আমার খুব প্রিয় জায়গা। মূল যে মানুষের কাছে সরকার যেভাবে একটা রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্ত, বৈষম্য, নানা রকমভাবে উন্নয়নের টাকা আটকে দেওয়া, গরিব মানুষের ভাতে মারবার চেষ্টা, 100 দিনে কাজের টাকা বন্ধ, আবাস যোজনার বাড়িগুলো গরিব মানুষের 9 লক্ষ বাড়ির অনুমোদন দিয়ে বাড়িগুলো দেননি, 1,60,000 কোটি টাকা আমরা পাবো কেন্দ্রের কাছে, ওরা রাজ্য থেকে 4,60,000 কোটি টাকা কর বাবদ নিয়ে চলে গেছে। অতএব এই রাজ্যের উন্নয়নটাকে বন্ধ করেছে, ডেভেলপমেন্টটাকে মুখ থুবড়ে ফেলবার চেষ্টা করেছে। তাহলে যে সরকার মানুষের পাশে নেই, গরিব মানুষের ভাতে মারবার চেষ্টা করেছেন, গরিব মানুষের নিরাশ্রয় করে রাখার চেষ্টা করেছেন। একদিকে সাংসদ 5 বছরে যিনি ভোটে দাঁড়িয়ে এখান থেকে জিতেছেন, সে এখানকার জনপ্রতিনিধি, এখানকার মানুষের পাশে থাকবেন, কথা বলবেন, সে উল্টে বিজেপির নেতৃত্বের সঙ্গে সুর মিলিয়ে তার এলাকার উন্নয়নের মানুষ যাতে কষ্টে থাকেন, না খেতে পেয়ে থাকেন, তার ব্যবস্থা তিনি করেছেন। তার দেখা পাননি কোনো কিছু। আমফান করোনার মতন সময়ও সে যে জনপ্রতিনিধি মানুষের পাশে এসে দাঁড়ায়নি, তাকে মানুষ প্রত্যাখ্যান করবেই, এটা স্বাভাবিক সময়ের অপেক্ষা। যেটার ব্যাপারে কতটা আশা 200%। কত লিড আশা করছে? দেখুন এখন পর্যন্ত যেখানে আছে 2 লক্ষর বেশি ভোটে জয় নিশ্চিত আছে এবং এই কদিন প্রচারে যা উঠবে, আমি আজকে যা বলছি লিখে নিন আপনারা, মনে রাখবেন যদি মিলিয়ে। এরপরে প্রচারে আমাদের কর্মীরা আমরা সবাই যেহেতু ঝাঁপিয়ে আর কতটা তুলতে পারবো, সেটা 1 লক্ষ হয়ে আরও 1 লক্ষ হতে পারে, বেড়ে যেতে পারে, আরও 1 লাখ বাড়তে পারে। নিশ্চিতভাবে বলতে পারি একটা মানুষকে, যে মানুষটার কাছে মানুষ পায়নি, একজন জনপ্রতিনিধিকে মানুষ সবসময় কিছু দিতে পারুক আর না পারুক, পাশে চাই, দেখতে চাই, বিপদের সময়। এরও যারা করেনি
তারা কোনোদিন জনপ্রতিনিধি হবার মতন যোগ্যতা তাদের নেই। মানুষ ভগবান, মানুষ বিচার করবেন এই লোকসভা নির্বাচনে। এটা একটা প্রতিবাদের ভোট হবে, প্রতিশোধের ভোট হবে।